মাওয়াস ক্রনিকেল থেকে সাথে আছি মাওয়া। আমার আজকের নিবেদন ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস দ্বীপ চাহে শিখা। আজকে উপন্যাসটির প্রথম পর্ব। বিজয়া দশমী। এরকম আনন্দের দিন জীবনে কমই আসে। সর্বত্র আনন্দের ঢেউ। পথের দিকে তাকিয়ে তাই দেখছিল রমলা। অসংখ্য ছেলেমেয়েরা নানা রঙের পোশাক পরে পথ জুড়ে চলেছে প্যান্ডেলের দিকে। সেখানে রমলাই দিয়েছে 1000 টাকা চাঁদা। টাকা তার আছে, দিয়েছে। বেশি কি আর দিয়েছে এমন? কিন্তু কেন দিল? না দেওয়াই তো উচিত ছিল তার। পাড়াতে সুনাম হবে, সকলেই বলবে রমলা খুব দাতা, খুব ভক্তিময়ী, খুব পরার্থপর মেয়ে। কিন্তু কি দরকার এই সুনামের? খুব অন্যায় করেছে রমলা। অতগুলো টাকা দেওয়া উচিত হয়নি তার। না দিলেই ভালো হতো। এইসব কথাই ভাবছিল রমলা। আজ 4-5 দিন রমলার স্বামী বাড়িতে নেই। পুজোর কোনো আনন্দই জাগল না ওর জীবনে। নিঃসঙ্গ দিন কটা শুধুমাত্র জানালা দিয়ে পুজো মণ্ডপ দেখেই কাটিয়ে দিল। অবশ্য একবার সে গিয়েছিল মণ্ডপে পুষ্পাঞ্জলি দেবার জন্যে। তবে সে আর কতক্ষণ? কিছুই ভালো লাগছে না রমলার। স্বামীর আজ ফেরার কথা। গাড়ি গেছে স্টেশনে, হয়তো আধ ঘন্টার মধ্যে এসে যাবে বিমল। আসুক, নইলে এভাবে একা কাটানো রমলার পক্ষে খুব কষ্টকর। চাকর ঝি যতই থাক, রমলা একা। স্বামী ছাড়া আর কেউ নেই, না পুত্র না কন্যা। বহু চেষ্টা করেও সে সন্তানের জননী হতে পারল না। অদৃষ্ট। সন্ধ্যা হয়ে আসছে। এর মধ্যেই প্রতিমা নিরঞ্জন আরম্ভ হয়ে গেছে। কত রকমের আলো! কি অপরূপ সজ্জায় সজ্জিত করে বিশ্বজননীকে নিয়ে যাচ্ছে ওরা। দেখে আশা মেটে না। দেখছে সবাই, ছেলে বুড়ো সকলেই। মনের অবস্থা ভালো না থাকলেও রমলা তাই দেখছিল। বিশেষত দেখছিল ছেলে মেয়ের দলকে। রঙিন প্রজাপতির মতো সুন্দর, মরশুমি ফুলের বিচিত্র বর্ণ, ঝর্ণার কাকলির মতো মধুর ওই শিশু প্রবাহকে। নিতান্ত বাচ্চা একটা ছেলে হাত দুটি বাড়িয়ে মা মা করছে তারই দরজার কাছে। সুন্দর ছেলেটি। রমলার ইচ্ছে করছে এক্ষুনি নিচে নেমে ওকে কোলে তুলে নিবে। কিন্তু ওই যে সুবেশে একটি তরুণী ছুটে এলো, তুলে নিল বাচ্চাটাকে, চুমু দিল তার মুখে। দেখল রমলা। কি অপরূপ মাতৃত্ব ওই কাঁচা বয়সী মেয়েটার চোখে মুখে। রমলার প্রাণে তো এমন মাতৃত্ব জাগবে না। মা না হলে ও বস্তু জাগে না। দূর হ! রমলা সরে এলো জানালা থেকে। সরে এলেই কি মন শান্ত হয়? না। রমলা চোখ মুছল। গাড়িটা এসে থামল দরজায়। স্বামী এলেন। খবর শুনবার জন্য উৎকণ্ঠিত রমলা অপেক্ষা করছে। শুনতে পেল শিশুর কাকলি। কে? এ বাড়িতে শিশুর কাকলি কেমন করে আসবে? আশ্চর্য! হ্যাঁ, শিশুই। কোলে নিয়ে ঘরে এসে ঢুকল বিমল। একটি মেয়ে, দুধে আলতায় রং, চমৎকার মুখশ্রী, গায়ে একটা লাল টুকটুকে সিল্কের ফ্রক। কচি হাত বাড়িয়ে বলছে, মা মা। কে? কার মেয়ে? বলতে বলতে রমলা হাত বাড়ালো। খুকিও চলে এলো কোলে। গাল দুটি একটু টিপে হাসি মুখে রমলা আবার শোধালো, কোথায় পেলে? কার মেয়ে? মেয়ে এখন তোমারই, বলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিমল বলল, ওর মা মহা অষ্টমীর দিনে মহাযাত্রা করেছে। বন্ধুটি বিব্রত ওকে নিয়ে। কোথায় রাখবে, কি করবে ভাবছিল। তাই বললাম, আমাকেই দে, রমলাই ওকে মানুষ করবে। পারবে তো তুমি? পারবো না কেন? এমন ঘর আলো করা মেয়ে। কি নাম? চিনি, চিন্ময়ী। তবে চিনিই ওকে বলে ওর বাবা। খুব ভালো, চিনি খুব ভালো নাম। তোমার বন্ধু তাহলে আবার বিয়ে করবেন কেমন? তা করবে বই কি, তার বয়স তো আমার থেকে বেশি নয়, 32 মাত্র। বেশ, তিনি যা খুশি করুন, তবে পরে তিনি এই মেয়ের উপর তার অধিকার দাবি করবেন না তো? না, সে তার সব অধিকার ছেড়ে দিয়েছে। ও এখন তোমার। খুশিতে ঝলমলে হয়ে উঠল রমলা। মেয়েটা তার গলায় দুহাত জড়িয়ে পরম নিশ্চিন্তে বুকের ভেতরে শুয়ে রয়েছে। কি কোমল স্পর্শ, কি অপরূপ আনন্দময় অনুভূতি। রমলার বুভুক্ষ বুক জুড়িয়ে গেল।
তুমি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নাও, আমি একে নিয়ে একবার মা দুর্গার কাছে গড় করিয়ে আনি। যাও, আমার জন্য কোনো চিন্তা নেই, যাও প্রণাম করে এসো। রমলা তৎক্ষণাৎ বেরিয়ে গেল চিনিকে বুকে নিয়ে। মাত্র মিনিট খানেক সময় লাগলো বিশ্বজননী 10 ভুজার পূজা মণ্ডপে যেতে। রমলা দেখল বিসর্জনের পূর্বে পাড়ার সব মেয়ে বিশ্বমায়ে বিদায়পূর্ব জলযোগ করাচ্ছেন। বহু বিচিত্র বেশ নারী, কুমারী, তরুণী, প্রৌঢ়া এবং বৃদ্ধারাও এসেছেন। বারজ্জে বাড়ির মেজগিন্নি সকলের সুপরিচিত এবং সকলের শ্রদ্ধাভাজনিয়া। রমলাকে দেখেই বললেন, এসো মা, এসো। বাহ, কি সুন্দর মেয়েটি! কার মেয়ে? আমার স্বামীর এক বন্ধুর মেয়ে। কদিন আগে এর মা মারা গেছে। আহা, তাহলে কি হবে? কোথায় থাকবে মেয়েটি? থাকবে আমার কাছেই। ওকে মানুষ করবার ভার আমিই নিলাম। খুব ভালো করেছ মা, ওর পরে তোমার নিজেরও ছেলে মেয়ে হোক। কথাটা বলল মেজগিন্নি। স্বধর্মনিষ্ঠা ও স্বামী সেবায় এবং সকলের কল্যাণের কাজে সাধ্যমতো সাহায্যের জন্যে ইনি এই পাড়ায় খ্যাতিসম্পন্না। এর কথা শুনে রমলার মনে অগাধ আশা জেগে উঠল। এই চিনির পয়ে তার নিজের ছেলে মেয়েও তো হতে পারে। হয়ও তো, এমন অনেক ক্ষেত্রেই হয়। রমলা দুর্গা প্রতিমার কাছে প্রার্থনা করল, মেজগিন্নির কথা যেন সত্যি হয় মা। ও চিনিকে প্রণাম করালো এবং আর যা করাবার করালো। দীর্ঘক্ষণ পরে ঘুমন্ত চিনিকে বুকে নিয়ে ফিরে এলো রমলা। কেমন লাগছে? বিমল বলল। ভালো, খুব ভালো। ওর জন্যে কালই একটা বাচ্চা গাড়ি কিনে দাও, আর কিছু জামা কাপড়। জামা কাপড় ওর আছে, এনেছি। গাড়ি কিনে নিও কাল। আচ্ছা। চিনিকে বুকে নিয়ে ঘুমালো রমলা সেদিন। পরদিন থেকেই রমলা আরম্ভ করল মেয়ের জন্য নানা ব্যবস্থা। তার রকমারি পোশাক তো নিলই, নিজেও তৈরি করল কত রকমের। রকমারি পুতুলে আর খেলনায় বোঝাই করে ফেলল বাড়িখানা। দোলনা থেকে প্যারাম্বুলেটার পর্যন্ত এলো। আর এলো একটা শক্ত সামর্থ্য ঝি, যার মায় দুধ চিনি খেতে পারবে। অর্থাৎ রমলা মেয়েটাকে সুন্দরভাবে মানুষ করবার জন্য কোনো ত্রুটিই রাখল না। নিজের মেয়েকেও অতখানি যত্নে কেউ মানুষ করে না। বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে চিনি তার নিজের মেয়ে নয়। 5 বছর পড়তেই রমলা মহাসমারোহ করে হাতে খড়ি দিল চিনির। মাস্টার রাখল ভালো একজন তাকে পড়াবার জন্যে। সেই সঙ্গে নাচ গানও যাতে চিনি শিখতে পারে তার ব্যবস্থাও করল সে। অভাব তার নেই, স্বামী তার বিত্তবান, অতএব কোনো ত্রুটি রাখল না কোনো দিক থেকে। ঠিক এই সময় রমলার হলো একটি মেয়ে। চিনির মতো সুন্দরী না হলেও মেয়ে তার ভালোই হয়েছে দেখতে। রমলার নাম মিলিয়ে মেয়ের নাম রাখল মৃন্ময়ী, অর্থাৎ মিনি। চিনি মিনি বড় হচ্ছে। পাড়ার লোকেদের প্রায় সবারই ধারণা যে ওরা 2 বোন। মিনি 2 বছরের হতে না হতেই রমলার একটি পুত্র জন্মালো। রমলা নাম রাখল হিরণময়। অতপর চিনি, মিনি, হিরণ শুক্লপক্ষের শশীর ন্যায় দিন দিন বাড়তে লাগল। চিনির বয়স 7, মিনির 2, হিরণের মাস কয়েক মাত্র। ভালোই চলছে ওদের জীবনযাত্রা। হঠাৎ সেদিন স্কুল থেকে ফিরে এসে চিনি দাঁড়ালো রমলার কাছে। মুখখানা শুকনো, চোখ দুটো ছলছল করছে। কি হলো? রমলা জিজ্ঞাসা করল। কে জানে। দেখি। রমলা গায়ে গলায় হাত দিল, কপাল দেখল, তারপর বলল, জ্বর, ইনফ্লুয়েঞ্জা হয়েছে। যাও, চুপ করে শুয়ে থাকো গে। চিনি এসে নিজের ছোট্ট বিছানায় শুয়ে পড়ল। জ্বর, বেশি জ্বর। চোখ লাল হয়েছে, মাথা ঘুরছে, সর্বাঙ্গ টলছে। রাত কত কে জানে। চিনি জ্বরের ঘোরে উঠে পড়ল, ওপাশে মার ঘরে যাবে। হঠাৎ পড়ে গেল বারান্দায়। মা গো! চিৎকারটা শুনে তখনই ওর কাছে শুয়ে থাকা ঝি উঠল। সে এসে দেখল চিনি পড়েই অজ্ঞান হয়ে গেছে। রমলাকে ডাক দিল সে। গভীর ঘুম থেকে জেগে রমলা বিরক্তির সুরে বলল, হলো কি? চিনি জ্বরের ঘোরে উঠে এসেছিল, হঠাৎ পড়ে অজ্ঞান হয়ে গেছে। জ্বর খুব বেশি, আপনি আসুন মা। রমলা উঠে এলো।
উঠে এলো বিমলও। চিনিকে তুলে আনা হলো তার বিছানায়। ফোন করে গৃহচিকিৎসককে ডাকা হলো। তিনি এসে বললেন, জ্বরটা খারাপ, সম্ভবত টাইফয়েড রূপ নেবে। পড়ে যাওয়ায় খুব খারাপ হয়েছে, ডান হাত চেপে পড়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে একে জরাতিসার বলে, সাবধান থাকবেন। ডাক্তার ঔষধ ইঞ্জেকশন যা দেবার দিয়ে চলে গেলেন। উঠে অবশ্য এসেছিল রমলা, তবে অনেক পরে, কারণ হিরণের শরীর ভালো নেই। তাকে ঘুম পাড়াতে অনেকটা রাত হয়েছিল সেদিন। ডাক্তার এলে পর তবে রমলা এসেছিল। উঠতে দেরি হওয়ার জন্য লজ্জিত হওয়া উচিত ওর, কিন্তু লজ্জার কোনো রকম চিহ্ন রমলার মুখে দেখা গেল না। বরং সে বিরক্তই হল, নিজের ছেলের শরীর ভালো নেই বলে। তারপর এই ঝামেলা কেমন যেন অস্বস্তিতে ভরে তুলেছে ওর মন। তবু সে এলো, দেখল চিনিকে। অজ্ঞানে চিনি মা মা করছে। মাথায় কপালে হাত দিল রমলা। জ্বর খুব বেশি নেই, আঘাতের জন্যেই অচৈতন্য হয়ে গেছে চিনি। ঔষধ ইঞ্জেকশন চলতে লাগলো যথারীতি। জ্ঞানও হলো, কিন্তু ডান হাতটা নাড়তে পারছে না, কাঁদছে। ডাক্তার দেখে বললেন, হয়তো হাতখানা চিরদিনের মতো অকর্মণ্য হয়ে যাবে। এত বড় একটা বিপদের কথা চিন্তা করেনি বিমল বা রমলা, কিন্তু বিপদ আসার আগেই যখন আশঙ্কা হলো, তখন তাকে মেনে নিতে হয়। উপায় কিছু নেই। তবু বিমল চিনির বাবাকে খবর দিল। চিনির বাবা এর মধ্যে দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেছেন এবং এই কয়েক বছরে 2-3টি পুত্রকন্যার পিতাও হয়েছেন। তিনি লিখেছেন, চিনির সব ভার তুমি নিয়েছ, অতএব তার আর কিছু করবার নেই। আরও কারণ, সৎমা কখনো তার সেবা যত্ন করবে না। আশ্চর্য এই যে চিনিকে চোখের দেখা দেখবার জন্যেও তিনি এলেন না, একদিনের জন্যেও। বিমল খুবই দুঃখিত হল। রমলা বলল, সৎমা হয় জানি, সৎবাবা হয় জানতাম না। রমলার রাগ এই জন্যে যে চিনির বাবা এসে ওকে নিয়ে গেলে তার বহু ঝঞ্ঝাট বেঁচে যেত। এই ফালতু ঝামেলা রমলা যেন সহ্য করতে পারছে না, কারণ চিনির অসুখ সারছেই না, দিনে দিনে বাড়ছে। প্রায় 3 মাস পরে ডাক্তার জানালেন, চিনির ডান অঙ্গ অর্থাৎ হাত এবং পা অসাড় হয়ে আসছে। ওকে যেন নড়তে দেওয়া না হয়, নড়লে আর সারাবার উপায় থাকবে না। ডাক্তার যখন এই কথাগুলো বলছিলেন, তখন অদূরের সাইতে চিনি শুনছিল। হাত পা যেন না নড়ে, নড়লে আর ভালো হবে না, ইত্যাদি সবই শুনল চিনি। তার শিশু মনে এর প্রতিক্রিয়া দেখা দিল। ভাবল, তার হাত পা অবশ হয়ে গেছে, অর্থাৎ চিনি সম্পূর্ণ অকর্মণ্য হয়ে গেল। ওর দ্বারা পৃথিবীর কোনো কাজই হবে না, অথচ বেঁচে থাকবে। আর তাকে বাঁচিয়ে রাখবার জন্য শুধু টাকাই নয়, বিস্তর হেফাজতের দরকার হবে। এর মধ্যেই তার যথেষ্ট পরিচয় পাওয়া গেছে, ডাক্তার, ঔষধ আর ঝি, চাকর, নার্সের বাড়াবাড়িতে। এত সব বাড়াবাড়ি পছন্দ করছে না রমলা, কিন্তু বিমল এইসব ব্যবস্থা করেছে। চিনির অসুখের মাসখানেক পরেই রমলা প্রস্তাব করেছিল তাকে কোনো ইনভ্যালিডদের হোমে দেওয়া হোক, খরচ যা লাগবে সবই দেওয়া হবে। বিমল সে প্রস্তাব গ্রহণ করেনি, বরং কথাটায় আপত্তি করেছিল। বিমল সম্পন্ন ব্যক্তি, ব্যবসা তার ভালো চলে এবং চিনি আসার পর থেকে আরও ভালো চলছে। পৈতৃক ভবন ছাড়া আরও 2খানা বাড়ি এর মধ্যে করেছে বিমল, 2 মেয়ে, অর্থাৎ চিনি এবং মিনির জন্যে। রমলা এতটা পছন্দ করে না। যে রমলা একদিন চিনির জন্য জীবন দিতেও প্রস্তুত ছিল, আজ তার এই পরিবর্তন বিমলের চোখ এড়ায়নি। কিন্তু কিছু করবার ছিল না, জানা কথা, এইরকমই হয়। বিমল নিজে সবসময় চিনির তদবির করে। প্রতি সকালে সে তার কাছে এসে বসে, চা খাওয়ায়। অফিসে যাওয়ার সময় তার সঙ্গে দেখা করে তবে যায়। অফিস থেকে ফেরার সময় প্রতিদিন সামান্য কিছু একটা আনে, খাবার, না হয় খেলনা অথবা বই। বই পেলেই চিনি খুশি হয়, তাই বেশিরভাগ দিন বইই আনে বিমল। নানা রকমের বই, গল্প থাকে, বিজ্ঞানের বিচিত্র কাহিনী থাকে, দেশ বিদেশের বহু তথ্যপূর্ণ ভ্রমণ কাহিনীও থাকে, আর থাকে ভারতের মহান পুরুষ ও নারীর জীবন কাহিনী। পড়ায় অত্যন্ত আগ্রহ চিনির, কিন্তু পড়া এখন বন্ধ আছে। বিমল একদিন প্রস্তাব করল, পড়তে চাস চিনি?
হ্যাঁ বাবা, হ্যাঁ আমি পড়ব। পড়াবে না আমায়? নিশ্চয়ই পড়াবো মা, যতটা তোর ইচ্ছে। ঘরে বসেই পড়বি। পরদিন বিমল বন্দোবস্ত করল প্রাইভেট পড়ার। কিন্তু বাদ সাধল রমলা। বিরক্ত হয়ে বলল, এখন ওই ঘরটাতেই পাঠশালা খুলবে নাকি? না, তোমার কোনো চিন্তা নেই। ওকে আমি 3 তলার ছাদের ঘরে তুলে দিচ্ছি। সেখানেই ও থাকবে। ঘর একটা আছে, ছাদটা পাবে আর পাবে মুক্ত আকাশ। এই বলে বিমল 2জন চাকর দিয়ে চিনিকে তুলে আনলো চিলেকোঠার সংলগ্ন ঘরটায়। আলো পাখা ছিল না, করিয়ে দিল। খাট, বিছানা, টেবিল, চেয়ার, আলমারি সবই আনিয়ে দিল। আর দিল একটা 4 চাকার গাড়ি, রবার দেওয়া চাকা, যার উপর বসে চিনি ছাদটা সর্বত্র ইচ্ছামতো ঘুরতে পারবে, বাঁ হাত আর বাঁ পা দিয়ে প্যাডেল চালিয়ে। একজন ঝি রাখল সর্বক্ষণ তাকে দেখবে। সকাল সন্ধ্যায় 2জন মাস্টার এসে পড়িয়ে যাবে। সব ব্যবস্থাই পাকা করে দিল বিমল, রমলার ঘোরতর আপত্তি সত্ত্বেও। বিমল গ্রাহ্য করল না তার কোনো কথা। চিনি বয়সে যতই ছোট হোক, বুদ্ধি তার কিছু কম নেই। সে দেখল, বুঝল এইসব ব্যাপার। আর মা বাবার কথার মধ্যে জেনে ফেলল বিমল বা রমলা তার সত্যিকার বাবা মা নয়। অতটুকু মেয়ের মনে এই সত্যি কথাটা কম আঘাত করেনি। তবু বিমলের অগাধ স্নেহযত্ন, ভালোবাসায় চিনির সয়ে গিয়েছিল সেটা। কিন্তু সেদিন হঠাৎ সে শুনতে পেল, ওকে দিয়ে হবে কি? ও তো আর ভালো হবে না। ডাক্তার বলেছে ডান অঙ্গ ওর চিরদিনের জন্য অবশ হয়ে গেল। এখন সারা জীবন ওকে নিয়ে দগ্ধে মরো। মরতে তোমাকে হবে না রমলা। আমি ওকে এনেছিলাম। মরতে হয় আমিই মরব। তোমার ইচ্ছে হয়তো দিনান্তে একবার ওর খবর নিও, ইচ্ছে না হয়তো নিও না। কোনো অনুযোগ আমি করব না তা নিয়ে। বেশ, তাই হবে। যা খুশি করো গিয়ে। আমি কিন্তু ওই 12 মেসে রোগীর সেবা করতে পারবো না। না, তোমায় করতে হবে না। বলেই বিমল চিনির জন্যে চিলেকোঠার সংলগ্ন ঘরটার সব ব্যবস্থা করে দিয়েছে। চিনি এ জীবনে আর ভালো হবে না, এ সত্য সে জেনে ফেলেছে। ডান পা ডান হাত সে নাড়তে পারে না, নাড়েও না। ডাক্তারের নিষেধ ছিল বরাবর। তার আদেশ সে অক্ষরে অক্ষর পালন করেছে। এখন আর ডাক্তার আসে না। চিনির ধারণা, হাত পা নাড়লে সে বাঁচবে না। মরতে তার বড় ভয় করে। কে জানে মরলে আরো কত কষ্ট হবে। আবার হয়তো কোন পাতানো মা বাবার হাতে গিয়ে পড়বে। হয়তো খেতে পাবে না সেখানে সে। হয়তো মারধর জুটবে পড়াতে। তার শিশু মনে এইসব নানা চিন্তার উদয় হয়। তাই মরতে তার ইচ্ছে নেই। পড়তে চায়, কারণ তাছাড়া কিছু আর করবার নেই। আর সারাদিন সারা রাত শুয়ে শুয়ে কি কাটানো যায়? তাই বিমলের পড়ার প্রস্তাব চিনি সাগ্রহে গ্রহণ করল। টিউটর আসেন সকালে একজন, বিকেলে অন্য একজন। পড়ান তারা চিনিকে, খুব যত্ন করেই পড়ান। এরা দুজনেই বৃদ্ধ, অবসরপ্রাপ্ত শিক্ষক। তাছাড়া সন্ধ্যায় আসেন একজন দিদিমণি, চিনিকে গান শেখান। বিমল কোনো ত্রুটি রাখেনি চিনির জন্যে। পড়ানো এবং গান শেখানোর সব ব্যবস্থা করার পরে ছাদের উপর একটা বাগান তৈরি করিয়ে দিল, দোলনা খাটিয়ে দিল, খাঁচার মধ্যে কয়েকটা পাখি রেখে দিল। দিন কয়েক হলো একটা টব সমেত কতকগুলো রঙিন মাছ কিনে এনেছে বিমল। সেটা রাখল চিনির ঘরের এক পাশে। বলা বাহুল্য, এসব রমলার প্রীতিপদ নয়। কিন্তু বলা চলে না, বললেও শুনবে না বিমল। চিনিকে ও শুধু ভালোবাসে না, নিজের ছেলেমেয়ের থেকেও বেশি ভালোবাসে। অফিস থেকে ফিরে ও শটান চলে যায় চিনির ঘরে, ওকে আদর করে, তার জন্যে আনা কিছু উপহার দিয়ে তবে আসে নিচে। একা চিনির জন্য যা খরচ হচ্ছে, রমলার 2টো ছেলেমেয়ের জন্য তা হয় না। ওরা কিছু চাইলে বলে, তোমার মাকে বলো গে, কিনে দেবে। বাবার কাছ থেকেও ওদের কিছু পেতে সাধ জাগে, বুঝলে? রমলা ঝঙ্কার দেয়। হ্যাঁ, বিমল শান্ত স্বরে বলে। ছাদের ওই মেয়েটারও মার স্নেহ পেতে সাধ জাগে। রমলা চুপ করে যায়, কারণ বিমল অল্পভাষী, গম্ভীর প্রকৃতির মানুষ। বেশি কথা সে বলে না, তবে যতটুকু বলে নির্মম ভাষায় বলে। রমলা থই পায় না। সে যে চিনি সম্বন্ধে এতখানি উদাসীন, এ সত্য রমলার নিজেরই জানা। তাই নিজেকে সে ও বিষয়ে যথাসাধ্য এড়িয়ে রাখে, কারণ এটা অপরাধ।
নিঃসন্তান রমলার কোলে যেদিন চিনি এসেছিল, সেই দিনটা বিমল স্মরণ করিয়ে দিয়েছিল একদিন কথা প্রসঙ্গে। নারীর আত্মীয়তা শুধু আত্মজনকে ঘিরেই আবর্তিত হয়, পুরুষের আত্মীয়তা পৃথিবীর প্রতিটি পরমাণুতে। নারী এই জন্যে সীমিতা, অসীমের সন্ধান সে পাবে কি করে? কথাটার এমন একটা জ্বালা ছিল যে রমলা বেশ কিছুক্ষণ মুখ হয়ে গিয়েছিল। তারপর বলেছিল, নারীর বিশ্বপ্রেম কি নেই বলতে চাও? আছে, কোটিতে একটি। তুমি অন্তত তার মধ্যে পড়ো না। রাগে লাল হয়ে উঠেছিল রমলা, কিন্তু কিছু সে বলতে পারেনি। ভেবেছিল নিজের ব্যবহারটাকে কিছুটা উদার করে চিনির সম্বন্ধে খানিকটা স্নেহ সহানুভূতি দেখাবে সে। করেও ছিল কয়েকদিন সে চেষ্টা, কিন্তু মনে যার স্নেহ নেই, বাইরের আচরণকে সে কদিন ঠিক রাখতে পারে? অল্প কদিন পরেই আবার চিনির সম্বন্ধে রমলা উদাসীন হয়ে উঠল। এই নিয়ে হয়তো বিমলের সঙ্গে রমলার মন কষাকষি হতে পারত, কিন্তু হল না। তার কারণ বিমলের সতর্কতা। সে নিঃশব্দে রমলার সবকিছু সহ্য করে একাই চিনির জন্য সব ব্যবস্থা করে যাচ্ছে। চিনির ডান অঙ্গ অবশ, তাই বাম হাতে তাকে লেখা অভ্যাস করতে হলো। অল্প বয়স তার, অসুবিধা হলো না। স্বল্পায়াসে তা আয়ত্তে এলো। বাঁ হাতে ভালোই লিখে যায় এখন সে, ঠিক ডান হাতের মতোই স্বচ্ছন্দে। গলা ভালো, গানও ভালোই শিখেছে চিনি। তার যথেষ্ট আগ্রহ, ভালোভাবেই পড়ছে। স্কুল ফাইনাল পাশ করল সে প্রাইভেটে 3 বছরের মধ্যে। রমলার ছেলেমেয়েরাও বড় হচ্ছে, তারাও পড়ছে। বেসিক থেকে বড় স্কুলে পড়তে এলো তারা। মিনি পড়ে ক্লাস 5-এ, আর হিরণ পড়ে ক্লাস 2-তে। ওদের জন্য এবার গৃহশিক্ষক রাখা দরকার। রমলা নিজেই একজন শিক্ষিকাকে নিযুক্ত করল, কিন্তু মিনি বা হিরণ তার কাছে পড়তে রাজি নয়। তারা পালিয়ে আসে এবং একেবারে ছাদের ঘরে উঠে যায় চিনির কাছে। দিদি, ওই যে মাস্টারনি এসেছে, ওর কাছে পড়াশোনা হবে না। কেন কেন রে? ওর কাছে পড়ব না, তোমার কাছে পড়ব। মা বকবেন, যাও পড়োগে। না, গল্প বলো, পড়া এখন থাক। মা বকবেন বলে চিনি বারবার মার বকুনির ভয় দেখায়, কিন্তু মিনি বা হিরণ শোনে না। না যাওয়ার জন্যে রমলা ওদের বকাবকি করবে, জানা কথা। তথাপি চিনি খুব জোর করতে পারে না, এজন্যই যে ওই ভাই বোন দুটো তাকে অন্তর দিয়ে ভালোবাসে। ওরা সবসময় চিনির কাছে থাকতে চায়। খেলা তো করেই, যতক্ষণ থাকে ততক্ষণ ওরা নানা রকম গল্প শোনে। রূপকথা, বিজ্ঞানের কথা, বিচিত্র দেশ আর জন্তু জানোয়ারের কথা। বহু রঙিন বই, বহু খেলনার পুতুল আছে চিনির। সেগুলো মিনি আর হিরণ পায় ওর কাছ থেকে। এও একটা মস্ত প্রলোভন। রমলা অবশ্য খুবই বিরক্ত হয়, কিন্তু উপায় নেই। ছেলেমেয়েদের দিদি অন্তঃপ্রাণ, তারা সুবিধে পেলেই চলে যায় চিনির কাছে। তাতে রমলার একটা মস্ত সুবিধা, ছেলেমেয়েদের ঝঞ্ঝাট তার কম হয়। উপরের চিলেকোঠার সংলগ্ন ঘরখানা এবং তৎসংলগ্ন ছাদটি চিনির থাকবার এবং বেড়াবার জায়গা। সঙ্গীমাত্র মিনি আর হিরণ, তাই ওদের খুবই ভালো লাগে তার। আর মিনি হিরণও দিদির কাজ ছাড়া হতে চায় না, গল্প এবং খেলনার লোভে। বাবা অফিস থেকে ফিরে সর্বাগ্রে চিনির খবর নেবেন, এ তো স্বতসিদ্ধ, কোনোদিন এর ব্যতিক্রম হয় না। রমলার খুবই খারাপ লাগে সর্বাগ্রে চিনির খবর নিতে যাওয়া। অনুযোগের অন্ত থাকে না, কিন্তু বিমল গ্রাহ্য করে না। সে নিঃশব্দে তার কর্তব্য হিসেবেই এটা করে যায়। তার মনে হয় ছোট্ট শিশু চিনিকে সে কন্যা স্নেহে রাখবার প্রতিশ্রুতি দিয়েই এনেছিল একদিন। সে কর্তব্য সর্বাবস্থাতেই মেনে চলতে হবে তাকে। চিনি পড়ছে, বুদ্ধি তার প্রখর, পাশ করে চলেছে বারবার, গানও শিখছে ভালোই। বিমল ওকে একটা ভালো চাকরি জুটিয়ে দেবে, এই তার ইচ্ছে। প্রফেসরি চাকরি হলেই ভালো হয়। তাই MA পরীক্ষার আগে বিমল তাকে সাবধান করে দিল, সে যেন ভালোভাবে পাশ করতে পারে। ফার্স্ট ক্লাস পেলেই খুবই ভালো হয়, তাহলে প্রফেসরি পাওয়া সহজ হবে। সেই জন্য বিমল 2জন নামকরা প্রফেসর রেখে দিল চিনিকে পড়াবার জন্যে মোটা মাইনে কবুল করে। এই ব্যাপার দেখে রমলা অত্যন্ত ক্ষুব্ধ হল। মুখখানা বিকৃত করে বলল, নিজের ছেলেমেয়ের জন্য একটা বুড়ো পণ্ডিত, আর কোথাকার কে তার জন্য 300 টাকা মাইনের প্রফেসর, লজ্জাও করে না। লজ্জা তোমারই পাওয়া উচিত রমলা,
তুমি এতটা নীচ আমি জানতাম না। কিন্তু শোনো, তোমার ছেলেমেয়ের ধন সম্পত্তির অংশ চিনি নেবে না। শুধু তাকে আমি একটু ভালোভাবে মানুষ করে দিতে চাই, যাতে সে তার ভবিষ্যৎ জীবনে কষ্ট না পায়। এটুকুও তুমি সহ্য করবে না? অত কিসের জন্য? যথেষ্ট হয়েছে, আর নয়। এখন বিদায় করে দাও। যার মেয়ে তিনি নিয়ে যান। আমি যখন এনেছি তখন আমারই মেয়ে। বিদায় করা আর সম্ভব নয় এখন। অবশ্য ওর চাকরি হলে ও আপনিই চলে যাবে। আপন সন্তানের জন্যে ভালো ব্যবস্থা কিছু করতে পারে না রমলা। অবশ্য কথা সত্য যে মন্দ ব্যবস্থা কিছু নেই মিনি বা হিরণের জন্যে। কিছুমাত্র ত্রুটি রাখেনি বিমল। তাদেরও সুখ সুবিধা, স্বাচ্ছন্দ্য, পড়াশোনার ব্যবস্থা এবং পোশাক পরিচ্ছদ সবই ঠিক আছে। অধিকন্তু তারা বাড়ির বাইরে যেতে পারে, নানা রকম খেলাধুলা আমোদ আহ্লাদে যোগ দেয়। চিনির সম্বল মাত্র ছাদের এই ঘরখানি, আর তারই সংলগ্ন কৃত্রিম উদ্যান, মাথার উপর আকাশ, আর পড়ার জন্যে বই, মাস্টার এবং সঙ্গীত চর্চার সামান্য সরঞ্জাম। ঈর্ষা বা হিংসার কোনো কারণ নেই। তবু রমলার ঈর্ষা জাগে। তার মনে হয় ওই কোথাকার কে মেয়েটা এসে তার আপন সন্তানদের ন্যায্য প্রাপ্যটুকু কেড়ে নিয়ে ভাগ বসাচ্ছে। ওকে বিদায় করতে পারলে সুখী হয় রমলা। আশ্চর্য মানুষের মন, বিশেষ করে নারীর মন। এই রমলাই একদিন চিনিকে বুকে নিয়ে গর্বভরে ঘুরে বেড়িয়েছে। পাড়া প্রতিবেশীকে সগর্বে বলেছে চিনি তার নিজের মেয়ে। কিন্তু থাক সে কথা। সংসারে যা হবার তাই হয়। রমলার ঈর্ষা হওয়া কিছু অস্বাভাবিক নয়। বিমল চিনিকে আত্মজা দুহিতা অপেক্ষা কিছু কম স্নেহের চোখে দেখে না, বরং বেশি স্নেহ পড়েছে তার চিনির ওপর। এই জন্যে রমলা আরও ক্রুদ্ধ হয়। তবু সবই ঠিক মতো চলেছে। চিনি MA পাশ করল, খুবই ভালো ফল করল সে। প্রফেসর হওয়া আশ্চর্য নয় এখন। কিন্তু চিনির বয়স অত্যন্ত কম, মাত্র 23 বছর। তাছাড়া তার দক্ষিণ অঙ্গ পঙ্গু। তাই বিমল ভাবল, যাক, আরো 2-1 বছর চিনি আরো কিছু পড়ুক, গানটা আরো ভালো করে শিখুক, তারপর দেখা যাবে। ইতিমধ্যে তার নিজের ছেলে মেয়ে যথেষ্ট বড় হয়ে উঠেছে। তারা যথাক্রমে ক্লাস 9 এবং ক্লাস 7-এ পড়ছে। ওদের জন্য ভালো টিউটর রাখা দরকার। তাই একদিন রমলা বলল, ভালো একজন মাস্টার এনে দাও মিনির জন্যে। এবার সে ক্লাস 10-এ উঠবে। তোমার ওই বুড়ো পণ্ডিতের তার আর চলবে না, বুঝেছ? বুড়োরা খুব ভালো পড়ান রমলা, তারা অভিজ্ঞ টিচার। তোমার ওই বুড়ো মেয়েটির জন্য যত ইচ্ছে বুড়ো অভিজ্ঞ টিচার রাখো, আমার মেয়ের জন্য জোয়ান মাস্টার চাই। কেন? কারণ আধুনিক শিক্ষা পদ্ধতি পাল্টেছে, পড়ার আর পড়ানোর রীতিনীতি বদলেছে, এমনকি বানান ভঙ্গি এবং উচ্চারণ ভঙ্গিও বদলেছে। আমি চাই বর্তমান যুগের উপযোগী শিক্ষক। ভালো, তাই হবে। দিন 7-এর মধ্যে জোগাড় করে দিচ্ছি। বলে বিমল তার অফিসে গেল যথারীতি। সেদিন বড়বাবু তাকে কিছুটা চিন্তিত দেখে বললেন, আপনাকে আজ যেন অন্যমনস্ক দেখছি। না, হ্যাঁ, একটা টিউটর জোগাড় করে দিন তো। কিরকম টিউটর চান? বর্তমান যুগের উপযোগী জোয়ান টিউটর। যে আজ্ঞে, আছে একটা আমাদের পাড়ায়, মা বাপ হারা ছেলে, খুবই ভালো ছেলে, নিজের চেষ্টায় পড়েছে, বরাবর বৃত্তি পেয়েছে, কোথায় যেন প্রফেসরের জন্য চেষ্টা করছে। তাকেই বলে দেখি, মাইনে কত বলবো? যা তিনি চান তাই দেওয়া হবে, তবে মেয়েটাকে পাশ করাতে হবে। আচ্ছা, আমি কালে কি তাকে আনবো এখানে? আনবেন, বলল বিমল। কিন্তু তার খুব ইচ্ছে ছিল না। তবে রমলাকে থামাবার জন্যে ভালো একজন টিউটর না রাখলে চলে না। তাই এই নতুন টিউটরকে আনতে বলল। সন্ধ্যায় বাড়ি এসেই বিমল জানিয়ে দিল, কাল থেকে মিনি হিরণের জন্যে নতুন টিউটর আসবেন। প্রতি সন্ধ্যায় এসে পড়াবেন 2 ঘন্টা। সকালে অবশ্য ওই বুড়ো পণ্ডিত মশাই রোজ পড়াবেন। ওকে আবার কেন? ওকে জবাব দিতে পারবো না। যতদিন উনি থাকবেন থাকুন। বলে বিমল চলে গেল রমলাকে আর কোনো কথা বলবার সুযোগ না দিয়েই। মিনি আর হিরণ শুনল মা বাবার কথাগুলো। তারা তখনই ছাদে উঠে গেল। হিরণ দিদির গলা জড়িয়ে ধরে বলল, শুনেছিস দিদি, আমাদের নতুন মাস্টার আসবেন কাল। তাই নাকি? কেন, যাদববাবু চলে যাবেন? না,
যাদববাবু বুড়ো হয়ে গেছেন, তাই মা জোয়ান মাস্টার আনছেন। বেশ তো, তবে উনি অনেকদিন আছেন। উনিও থাকবেন, সকালে উনি পড়াবেন, আর বিকেলে তুমি পড়াচ্ছ তো, এবার থেকে ওই নতুন মাস্টার পড়াবেন। বেশ ভাই, খুব ভালো, নতুন মাস্টারের কাছে পড়বে। না, তোর কাছেই তো ভালো পড়ছে দিদি। তাতে কি, আমার কাছে তো তুই সব সময় পড়ছিস, পড়বিও। না, তোর মতো কে আমাদের ভালো করে পড়াবে? কেউ না, কেউ এমন ভালো করে পড়াতে পারবে না। মাস্টার চাইনি আমাদের। কি সব কুশিক্ষা দিচ্ছ ওদের? বলতে বলতে রমলা এসে দাঁড়ালো। চমকে উঠল চিনি। বলল, কুশিক্ষা দিচ্ছি না মা, ওদের নতুন মাস্টার আসবেন, ওরা তাই বলেছে। আসবেই তো, তোমাকে আর পড়াতে হবে না। সন্ধ্যাটা গল্প শুনে রোজ ওরা নষ্ট করে তোমার কাছে। না মা, এরা পড়ে পড়ে আমার কাছে। পরে কত তা আমি জানি বাছা, শাক দিয়ে মাছ ঢেকো না। তোমাকে আর পড়াতে হবে না। যা যা, তোরা নিচে যা। রমলা ধমক দিল মিনি আর হিরণকে। হিরণ বলল, না, যাব না, দিদির কাছে পড়ব, গল্প শুনব, যা খুশি করব, যাব না। হিরণ! প্রচণ্ড ধমক দিল রমলা। কিন্তু হিরণ অত্যন্ত দুরন্ত ছেলে, সে গ্রাহ্য করল না দাবড়ানি। শটান টেবিল থেকে বই টেনে নিয়ে পড়তে বসল। বলল, দিদি, সেই ঘোড়ার গল্পটা পড়ব, সে ঠ্যাং ভাঙা ঘোড়া আর দরবেশ। রমলা দেখল ধমকে কোনো কাজ হবে না। হিরণের দেখা দেখি মিনিও বসে গেল পড়তে। সে একটা মোটা বই খুলে চিৎকার করে আরম্ভ করে দিল, নমি আমি কবিগুরু তবে পদাম্বুজে, বাল্মীক, হে ভারতের শিরস চূড়ামণি। রমলা নিঃশব্দে নেমে গেল। কোনো উপায় নেই এখানে তার। চিনি যেন জাদু করেছে তার ছেলে মেয়েকে। ওদের দিদি অন্তঃপ্রাণ, দিদি ছাড়া ওরা কিছুই ভাবতে পারে না। দিদির সঙ্গে ভাগ না করে ওরা কিছু খাবে না, দিদিকে না দিয়ে কোনো জামা কাপড় ওরা পরতে চায় না। কে জানে এসব তাদের কে শিখিয়েছে? সম্ভবত ওদের বাবা বিমল। রাগটা কোনো রকমে সামলে নিল রমলা। পরদিন বড়বাবু পাড়ার সেই ছেলেটিকে এনে হাজির করলেন বিমলের অফিসে। তার নাম মিহির। সুন্দর চেহারা, বয়স বড়জোর ২৬-২৭। এসেই প্রণাম করল বিমলকে। কল্যাণ হোক বলে আশীর্বাদ করল বিমল। নাম ধাম জিজ্ঞাসা করল এবং শেষে জানালো যে তার ছেলে মেয়ে হিরণ আর মিনিকে প্রতি সন্ধ্যায় পড়াতে যেতে হবে। নতুন মনিবকে দেখে মিহিরের মন্দ লাগল না। সবিনয়ে বলল, কাল থেকেই কি আমি যাব স্যার? হ্যাঁ, কালই যাবে, ইচ্ছে করলে আজও যেতে পারো। না স্যার, মাফ করবেন, আজ আমার ওই সময় একটা এনগেজমেন্ট আছে। আচ্ছা, কাল বিকেল ৫টার সময় যাবে। আজ্ঞে হ্যাঁ, নমস্কার, বলে চলে গেল মিহির। চেয়ে দেখল বিমল তার যাওয়া। সুন্দর শিক্ষিত ছেলে, বেশ লাগলো তাকে। রমলা নিশ্চয়ই খুব খুশি হবে নতুন মাস্টারকে দেখে। চিনির জন্য আর মাস্টারের প্রয়োজন নেই, সে এখন কৃতবিদ্য। তার জন্য একটা ভালো চাকরি করে দিতে হবে। সেজন্য বিমল যথাসাধ্য চেষ্টা করছে, করবেও। উপস্থিত গান বাজনাটা ভালো করে চিনিকে শেখানো হবে। তার জন্য একজন ভালো ওস্তাদ দরকার। মাইনে অবশ্য অনেক দিতে হবে, দেবার মতো ক্ষমতাও আছে বিমলের। কিন্তু আপত্তি হবে রমলার। চিনির জন্য আর কিছু খরচ করতে সে নারাজ। কিন্তু কিছু একটা করা অবশ্যই দরকার চিনির জন্যে, নতুবা খারাপ দেখায়। পরদিন মিহির যথাসময়ে এলো, নমস্কার জানালো রমলাকে। রমলা প্রস্তুত ছিল তার জন্যে। ও চেয়ে দেখল নতুন মাস্টারকে, বলল, খুব ভালোই হলো, ওদের পড়াবার ভার আপনার ওপর দিয়ে নিশ্চিন্ত হব। আমার দ্বারা যতটা সম্ভব তার বিন্দুমাত্র ত্রুটি হবে না মিসেস চৌধুরী। আসুন তাহলে, বলে রমলা মিহিরকে পড়ার ঘরে নিয়ে গেল। কিন্তু মিনি আর হিরণের দেখা নেই। মিনি, হিরণ, বলে অত্যন্ত বিরক্ত, এমনকি ক্রুদ্ধ কণ্ঠে সজোরে ডাক দিল রমলা। যাই মা। কোনো এক দূর থেকে যেন একটি ভীত কণ্ঠস্বর ভেসে আসছে। একটু পরেই মিনি হিরণ এসে হাজির হল। কোথায় ছিলে এতক্ষণ? ক্রুদ্ধা সর্পিনীর মতো রমলা গর্জন করে উঠল। এই তো আসছি। আসছিস তো, এতক্ষণ ছিলি কোথায়? ছাদে।
কেন গিয়েছিলি ছাদে? বলেছি না মাস্টার মশাই আসবেন পড়াতে। খবরদার, এ সময় কোথাও যাবি নে। যা, এক্ষুনি পড়তে বস। ভাই বোন কেউ আর কথা কইল না। নিঃশব্দে এসে তারা বসল। ওদের তাহলে দেখুন, পড়ান ভালো করে, কেমন? যে আজ্ঞে বলে মিহির তার কাজ আরম্ভ করল। আর 10 দিন হলো পড়াচ্ছে মিহির। রমলা তার কাজে খুব খুশি। মিনি আর হিরণও খুব খুশি তাদের মাস্টার ভালো হওয়ায়। তাদের কাছে মিহির খুব ভালো মাস্টার, কারণ মিহির বকাঝকা করে না। পড়া না হলে শুধু বলে, আরও সে ভালো করে পড়াবে, তাই সে ভালো মাস্টার। মিহির তার কর্তব্যকর্ম যথানিয়মে করে চলেছে। সেদিন এসে শুনল মিনি আর হিরণ মামার বাড়ি গেছে মায়ের সঙ্গে। ফিরতে দেরি হবে। বসে থাকবে নাকি চলে যাবে ভাবছে। হঠাৎ সুমিষ্ট কণ্ঠের সুর কানে এলো। কে গাইছে? এ বাড়িতে তো চাকর ঠাকুরঝি ছাড়া আর কেউ নেই। কি জানি, হয়তো পাশের বাড়িতেই হবে। মধুমাখা সুরেলা গলা, কীর্তন গাইছে, সুললিত বিরহ সঙ্গীত। শ্রীরাধার অন্তর্ব্যথা যেন মুক্তি পাচ্ছে ওই গানের সুরে সুরে। মুগ্ধ বিস্ময়ে শুনতে লাগল মিহির তন্ময় হয়ে। গান মিহির ভালোবাসে। সে গাইতে পারে না, বাজাতে পারে। গানটা শুনল, শুনে বড় ভালো লাগলো তার। নিশ্চয়ই এই বাড়ির কোথাও কেউ গান গাইছে, কিন্তু কোথায় তা জানা মিহিরের পক্ষে সম্ভব নয়। বাড়িটা যথেষ্ট বড়, সামনে আর পিছনে বাগান আছে, ধারে পাশে আরও অনেকের বাড়িও আছে। সুতরাং কোথায় গান হচ্ছে সঠিকভাবে জানা সম্ভব হল না। এর মধ্যে ছাত্রছাত্রীরা এসে গেল। মিহিরের ইচ্ছে করছিল কে গান গায় ওদের জিজ্ঞাসা করবে, কিন্তু এই কৌতূহল প্রকাশ করা ঠিক হবে কিনা ভেবে সে প্রশ্ন করল না। পড়ানো সেরে চলে গেল। গান শুনতে খুব ভালোবাসে মিহির, তবে সে গান ভালো গলার হওয়ার দরকার। এই জন্যে সে বাছা বাছা সঙ্গীত শিল্পীদের গান শোনে। বিশেষ ধরনের মিষ্টি গলা না হলে ওর তৃপ্তি হয় না। আজ যার গান শুনে এলো সে সত্যিই সুকণ্ঠী, কিন্নর কণ্ঠী। উপরের কোনো ঘরেই সে গাইছিল, কিন্তু কোথায়, কে সে? মিহির ভাবতে লাগল। পরদিন মিহির একটু আগেই পড়াতে এলো। ইচ্ছা যদি আবার এই গান শুনতে পায়। তার ছাত্রছাত্রী এখনো আসেনি, গানও কেউ গাইছে না। দেখা হলো বিমলের সঙ্গে। তাকে বসতে বলে সে চা দেবার ব্যবস্থা করতে গেল। 1 কাপ চা আর কিছু খাবার প্রতিদিনই দেওয়া হয় মিহিরকে। এর মধ্যে নতুনত্ব কিছু নেই। আজ স্বয়ং রমলাই এলো চা খাবার নিয়ে। এটা ব্যতিক্রম, কারণ রমলা নিজে এর আগে কোনোদিন ওটা নিয়ে আসেনি। মিহির কিছু বিস্মিত হল, তবে কিছু মনে করল না। রমলা চা আর জলখাবার দিয়ে মিহিরের পারিবারিক খবর নিতে লাগল। রমলার সস্নেহ প্রশ্নের উত্তরে মিহির জানালো যে তার পরিবার বলতে বিশেষ কেউ নেই। দূরপল্লীতে তার জন্ম। মা বাবা মারা যাওয়ার পর মামার বাড়িতে মানুষ। বর্তমানে মামা মামি তার অভিভাবক। এখানে মামার কারবার আছে, খুব বড় কারবার নয়, কোনো রকমে চলে। মামা মামি তাকে লেখাপড়া শিখিয়েছেন এবং এ পর্যন্ত যা করবার তারাই করছেন। সব কথা শুনল রমলা মন দিয়ে। ইতিমধ্যে হিরণ ও মিনি এসে গেছে। তাদের পড়াবার জন্যে মিহিরকে ছেড়ে দিয়ে চলে গেল রমলা। মিহির যথারীতি পড়াল, কিন্তু একটা প্রশ্ন তার মনে আজ জাগছে। রমলা কি জন্যে তাকে এত প্রশ্ন করল? নিজের হাতে চা খাবার নিয়ে এলো। সে যে ধরনের মেয়ে তাতে অকারণে কোনো কথা শুধবে না। নিশ্চয়ই কোনো গূঢ়তর কারণ আছে। হয়তো তার সম্বন্ধে কোনো কথা কিংবা কোনো বিরুদ্ধ মন্তব্য শুনেছে। কিন্তু বিরুদ্ধ মন্তব্য শুনে থাকলে রমলা নিশ্চয়ই অমন স্নেহসজল কণ্ঠে প্রশ্ন করত না, হয়তো দেখাই করত না। সামান্য গৃহশিক্ষক মিহির, তাকে ছাড়িয়ে দিতে রমলার 1 মিনিটও সময় লাগবার কথা নয়। তাহলে কি কারণ ভেবে কুলকিনারা পেল না মিহির। কয়েকদিন কেটে গেল। গান আর এর মধ্যে শুনতে পায়নি মিহির। ভেবেছে ও গান নিশ্চয়ই অন্য কোনো বাড়ি থেকে আসছিল, অথবা এই বাড়িতেই এদের কোনো আত্মীয় এসে থাকবে। হয়তো ওই সুধাকণ্ঠ তারই। উপরের ঘরে কোনোদিন যায়নি মিহির। মিনি এবং হিরণ নিচের তলায় এসে তার কাছে পড়ে। মাঝে মাঝে রমলা দেখা করে, কথাও বলে।
আবার যথারীতি চা খাবারও খাওয়ায় মিহিরকে। বিমলের সঙ্গে মিহিরের কদাচিৎ দেখা হয়, কারণ বিমল এই সময় থাকে অফিসে। রবিবার বিমল বাড়িতে থাকলেও সেদিন ও পড়াতে আসে না। সেদিন হঠাৎ মিহিরের টাকার দরকার হওয়ায় বিকেলে গেল বিমলের বাড়ি, মাইনেটা চাইবে। দেখল গৃহস্বামী রয়েছে। ওকে বসিয়ে বিমল বলল, মেয়েটার এবার স্কুল ফাইনাল পরীক্ষা, ভালো করে যেন পড়ানো হয়, তোমাকে এর জন্য আরো বেশি বেতন দেয়া হবে। আজ্ঞে, পরীক্ষার দেরি আছে এখনো, মিনি যাতে ভালোভাবে পাশ করতে পারে তার জন্য কিছু ত্রুটি করব না। চা খাবার খেয়ে টাকা নিয়ে বেরোবে মিহির। এমন সময় হঠাৎ সে অপূর্ব মিষ্টি গলার গান শুনতে পেল। কে গাইছে, কোথায় গাইছে জিজ্ঞাসা করতে পারল না মিহির বিমলকে, লজ্জায়। তাই শুধল, মিনি আর হিরণ কোথায়, তাদের দেখছি না তো। ছুটির দিন ওরা ওদের দিদির কাছে গান শেখে, তারা উপরে আছে। ও, বলেই মিহির যথারীতি নমস্কার করে চলে এলো। সেই দিনই মিহির জানল এই গান তাহলে সেই দিদির গলার। পরদিন যথাসময়ে পড়াতে এলো মিহির। ছাত্রছাত্রীও যথানিয়মে পাঠ শুরু করে দিল। পড়াতে পড়াতে মিহির তাদের শুধল, গান কেমন শিখছ মিনি? শিখছি, তবে দিদির মতো নয়, কি মিষ্টি গলা দিদির, যেন কিন্নরি। গানের উপযোগী মিষ্টি গলা নেই মিনির, তাই সে বাজনা শেখে, গিটার বাজাতে শিখছে সে। তোমার দিদি কি করেন, নিচে নামেন না কেন? মিহির মিনিকে প্রশ্ন করল। হিরণ আগে তার বদলে জানিয়ে দিল, জানেন স্যার, দিদি আমাদের জুয়েল, MA পাস ইংরেজিতে। ছোটদের সব খাতাপত্র দিদিই তো দেখে দেয়, তাই ওর ভুলচুক আপনি ধরতে পারেন না। দিদি সব ঠিক করে দেয়। আসলে দিদির বুদ্ধিটা নিয়ে ছোট দিয়ে আপনার কাছে মেধাবী ছাত্রী, ওর মেধা না কচু। হিরণ, ভালো হবে না বলছি, ভাইকে ধমক দিল মিনি। এরকম খুনসুটি ওদের প্রায়ই হয়। তাই মিহির বলল, তোমার খাতাও তো দেখে দেন তিনি। হ্যাঁ, দিদির কাছে আমরা সবাই সমান, দিদি তো আমাদের কাছে দেবী। দেবী? হ্যাঁ স্যার, দেবী। দেখলে আপনি বুঝতেই পারবেন না, দিদি মানুষ। হবেও তাই, আমি তো তাকে দেখলাম না কোনোদিন। দেখবেন কি করে, দিদি তো নিচে নামতে পারে না, তার ডান হাত ডান পা অবশ, সব কাজ বাঁ হাতে করে। ছাদের ঘরেই সব সময় থাকে দিদি, গান গায় আর পড়ে, পড়ে আর গান গায়। কই, গানও তো তেমন শোনা যায় না, কচিত কখনো শুনেছি। শুনবেন কি করে, অনেক রাতে দিদি গান গায়, তখন তো আপনি থাকেন না। এতদিন তো তোমরা তার কথা কেউ বলনি আমায়। না, মা মানা করেন, বলেন তোর দিদি আর মানুষ নেই, দেবী হয়ে গেছে, ওর কথা কাউকে বলিস না। মাও বলে না কাউকে। ব্যাপারটা যে ঠিক কি বুঝতে পারল না মিহির। সে আশ্চর্য হল, কিন্তু তবে তার বলবার কিছু নেই। সে শুধু বুঝল মিনি আর হিরণের একজন দিদি আছেন উপরে, তার ডান অঙ্গ অবশ, অথচ তিনি বিদুষী এবং সঙ্গীতজ্ঞা। তার খবর এতদিনেও জানা যায়নি। যার গলা এমন মিষ্টি, না জানি তিনি দেখতে কেমন, তিনি কি করেন সারাদিন রাত, কেমন করে কাটে তার দিন রজনী। নানা কথা ভাবতে লাগলো মিহির ওই না দেখা মেয়েটির সম্বন্ধে। কিন্তু মিনি আর হিরণের কথাতেই বুঝল এই বিষয়ে আর কোনো প্রশ্ন রমলা দেবীকে জিজ্ঞাসা করা চলে না। তিনি কিছু বলতে ইচ্ছুকও নন। মিহির সামান্য গৃহশিক্ষক, তার দরকার কি অত সব পারিবারিক খবরে? কিছুই সে শুধল না। শুধু ওই না দেখা মেয়েটির দুর্ভাগ্যের জন্যে সে যেন খুবই দুঃখিত হল। গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা শুনছেন ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস দীপ চাহে শিখা। আজকে ছিল উপন্যাসটির প্রথম পর্ব। এর পরবর্তী পর্বগুলো শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর অবশ্যই নিজের যত্ন নিন এবং ভালো থাকুন। টাটা।